বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন তিনি নিজেই। বেশ ভয়াবহ ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে। গেল এখন আবার কোরবানি দিতে। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান ডেডলাইন সেট করে দিয়েছেন যে ওই টাইমটা ক্রস করলে তিনি ক্ষমতা টেক ওভার করবেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যকার যে দ্বন্দ্ব সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওয়াকার নিজে বুঝে গেছে যে সে কনভিক্টেড হবে এবং হাসিনার মৃত্যুদণ্ড হবে, ওয়াকারেরও মৃত্যুদণ্ড হবে। আপনার কি মনে হয় যে গত ৩-৪ দিনের ওয়াকার যে ড্রামা তৈরি করার চেষ্টা করছেন ডক্টর খলিলকে নিয়ে, এই মুহূর্তে বাংলাদেশ এই দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, কারণ নির্বাচিত কোনো সরকার নেই। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বেশ কিছু কর্ম। সম্মানিত দর্শক, হঠাৎ করে ভারত থেকে একই ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আগে সে বাংলাদেশে ঢুকছেন এবং কি তার সকল নেতাকর্মীদেরকে নিয়েই সে বাংলাদেশে আসবেন এবং ঈদের আগে ডক্টর ইউনূসকে পদত্যাগের আলটিমেটামও দিয়েছেন। দর্শক, কি বার্তা দিয়েছেন ভারত থেকে, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। তার পাশাপাশি আরও দেখতে পারবেন যে ডক্টর ইউনূসকে যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন, সে জাপান থেকে পদত্যাগ করতে হবে, জাপান থেকে বাংলাদেশে ফিরতে পারবে না এবং কি ডক্টর ইউনূস কিন্তু এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। না হয় তাহলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি যে বিষয়গুলোর ব্যাখ্যা চেয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার অনেক কিছুই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর বাধার মুখে আবার সে সিদ্ধান্ত পরিবর্তন করছেন। এই যখন সিচুয়েশন, তখন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন। আপনি শব্দটার ওজন বুঝছেন? দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে মির্জা আব্বাস মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশ এই দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, কারণ নির্বাচিত কোনো সরকার নেই। এরপর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে, যেগুলো নিয়ে আলোচনা চলছে। মির্জা আব্বাস বলছেন যে সেন্ট মার্টিন করিডোর, মানবিক করিডোর, সাজেক, ডিপি ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন। স্টার্লিং বেসিক্যালি তিনি এনেছেন আরাকান আর্মির জন্য। অনেক বড় অভিযোগ, স্টার্লিংকের যে নেটওয়ার্ক এটা বাংলাদেশে চালু হয়েছে। তো স্টার্লিং কেন? মির্জা আব্বাসের বক্তব্যের আসলে তিনি কোনটা বোঝাতে চেয়েছেন, বিষয়টা এরকম হতে পারে যে ধরেন মিয়ানমারের সাথে বা আরাকান আর্মির সাথে আমাদের যে স্টেটের অংশে বর্ডার আছে, আশেপাশে বাংলাদেশ সীমান্তে কয়েকটা স্টারলিংকের কানেক্টিভিটি আসতে পারে, আরাকানের ওদিকে নেওয়ার সুযোগ হতে পারে, সম্ভবত এরকম কিছু বুঝাইছেন। তারপর তিনি বলছেন করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশল্লা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনি চিন্তা করেন, এখানে সেন্ট মার্টিন ইস্যু বা বিদেশি শব্দগুলা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বরাবরই বলতো যে একটা বিদেশি শক্তি চায়, সাদা চামড়া লুক আসছিল, তিনি রাজি হন নাই, যার কারণে তার সরকার পতন হয়েছে। ইভেন তিনি এই খেলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তিনি মনে করেন যে তিনি একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন দূর থেকে। তো এখন বিএনপি বলছে, মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার, আস্থার সরকার ছিল, কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি। এই সরকারের মধ্যে বেশিরভাগ এদেশের নাগরিক নয়। সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু তারা 9 মাসেও সংস্কার করতে পারেনি, 9 বছরেও পারবে না। কঠিন সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে তারা তা জানে। এখন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, ওনার বক্তব্য, আপনারা মনে করছেন আমরা বুঝি না, আমরা বুঝি। সেন্ট মার্টিন দ্বীপ করিডোর, দ্বিতীয় ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে কি করছেন, আমরা মনে করছেন বুঝি না, আমরা বুঝি। দেশের মানুষকে বোকা ভাববেন না। দেশপ্রেমিক মানুষের ভেতর ভীতির সঞ্চার হয়েছে। আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি কোনো কাজ শেষ করতে পারবেন না। এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পচন ধরেছে। কিছু লোক ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজি করছে আর এদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। এখন আস্তে আস্তে কনফ্লিক্টে কোথায় যাচ্ছে? জাতির মধ্যে বড় একটা অংশ কিন্তু পরে বিশ্বাস করেই নিবে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যকার যে দ্বন্দ্ব সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এবং যেহেতু আরটি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম, সেই হিসেবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ের যে তুমুল আলোচিত ইস্যু করিডোর, সে সম্পর্কে তাদের মনোভাবে নানান ধরনের ইঙ্গিত আমরা পেতে পারি।
এখন আরটি যে রিপোর্টটি করেছে সেটিকে রেফারেন্স হিসেবে নিয়েছে আবার, মানে যেটিকে কেন্দ্র করে করেছে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে দ্বন্দ্ব সেই সম্পর্কে দোষারোপ করা হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় গণমাধ্যমকে। এক্স হ্যান্ডেলের এই দাবিটি কতখানি যৌক্তিক সে বিষয়ে খণ্ডন করব। তার আগে সেখানে কি বলা হয়েছে, আরটি যেটি তুলে ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। এক্স হ্যান্ডেলে দাবি করা হচ্ছে, প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে বলা হচ্ছে যে সম্প্রতি বেশ কয়েকটি ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িত করে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যেখানে অভিযোগ করা হয়েছে মানে এই গণমাধ্যমগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান সাংবিধানিক ফাঁকফোকর বিবেচনা করছেন। এসব রিপোর্ট এবং নিবন্ধে দাবি করা হয়েছে যে যদি ইউনূসের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হয় তাহলে সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন, যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে। এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে, সেটি প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ডেলে তুলে ধরা হয়েছে। এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আরটি যেটা বলছে রাশিয়ার গণমাধ্যম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে যে ক্রমবর্ধমান বিভেদ, সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে নানান গুঞ্জন বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে। আরটি কিন্তু তাদের মন্তব্যটি জানিয়ে দিল এবং প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন অনুষ্ঠান করতে বিলম্ব সৃষ্টি হলে অসন্তোষ বাড়বে। এর মাধ্যমে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে যে নাটকটা করেছে, আমরা যেটা বলছিলাম ভাবছিলাম সেই বিষয়টা নিয়েই বিএনপি এখন পুরোপুরি খোলাখুলি কথা বলেছে। মানে তিনি পদত্যাগ করতে গিয়েছিলেন, এটা যে একটা সম্পূর্ণ মিথ্যে ভাঁওতাবাজি, উনি যে কত বড় একটা চিটিংবাজ, সেই চিটিংবাজির আন্ডারে এই পদত্যাগের নাটক হয়েছে। তো সেই বিষয়টাই আমরা নই, বিএনপির বড় একজন বিশিষ্ট নেতা তিনি তার মুখ থেকে পরিষ্কার করে দিয়েছে, যার ফলে দেশবাসীর সামনে মোহাম্মদ ইউনূসের মান সম্মান ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল সেটাও মাটিতে মিশে একেবারে পদদলিত হয়ে গিয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাপানে আছে। তো গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি কিছু বলেছেন নির্বাচন নিয়ে। অন্যদিকে আমরা এটাও জানি যে গতকাল দেশের মাটিতে বিএনপি ঢাকায় একটা বিশাল জনসমাবেশ করেছে, যেখানে তারেক রহমান থেকে শুরু করে আপনার বিএনপির সমস্ত বলিষ্ঠ নেতারা উপস্থিত ছিল। তো সেই জনসমাবেশ থেকে বিএনপি হুঙ্কার দিয়েছে ভাই, রীতিমতো হুঙ্কার, যে হতেই হবে। এতদিন যেটা বিএনপি বলে আসছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, কাল একেবারে মারমার কাট অবস্থা হয়ে গিয়েছে। অন্যদিকে জাপানে মোহাম্মদ ইউনূস সেই এক জায়গায় বসে রয়েছে। তো আসুন বিষয়টা আমরা একটু খোলসা করে পরিষ্কার করে বুঝি কে কী বলেছে। এবং আমি যেটা আগেই বলে আসছিলাম আপনাদেরকে, যে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে বিএনপি আর এই অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তী সরকারের পিছনে থাকা এনসিপি, এই তিন গোষ্ঠীর মধ্যে, এই তিন দলের মধ্যে, এই তিন রাজনৈতিক চেতনার মধ্যে একটা ব্যাপক সংঘর্ষ দেখা যাবে। মাঠ পর্যায়ে ব্যাপক একটা ক্যাচ্ছাকাণ্ড শুরু হয়ে যাবে। তো সেই বিষয়টারই শুভারম্ভ বলতে পারেন, সেই বিষয়টারই একটা শুরুয়াত বলতে পারেন হয়ে গিয়েছে গতকালই। দর্শক জানেন আপনারা যে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বেলা 2টোর দিকে টোকিওতে পৌঁছেছেন এবং গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলছেন নির্বাচনের বিষয়ে, যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে সেটার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবং পরবর্তীতে তার পরবর্তী কথায় তিনি বলছেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে। এখন তিনি যে কী সংস্কার করছে সেটা উনি ছাড়া আর কেউ জানে না, দেশের মানুষ কেউ জানে না কী সংস্কার হচ্ছে। না একটা রাস্তাঘাট হয়েছে, না দেশের একটা কোনো উন্নতির কোনো মডেল তৈরি হয়েছে, না শিক্ষা খাতে, না ব্যবসায়িক খাতে, না শিল্প খাতে, না সমাজ কল্যাণের দিক থেকে কোনো জায়গায় কোনো একটা কিছু করেছে আমরা কেউ দেখতে পাচ্ছি না। সব জল্পনা কল্পনা নাটকীয়তার অবসান ঘটিয়ে বিএনপির আসল রূপ তারা নিজেরাই জাতির সামনে প্রকাশিত করে দিয়েছে। দিবালোকের না স্পষ্ট, এই বিএনপি খালেদা জিয়ার বিএনপি নয়, এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়।
এই বিএনপি খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি থেকে অনেক অনেক দূর সরে গিয়েছে। আজকে আমি যে দেখাবো আপনি অবাক হবেন যে কোন বিএনপি। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। দর্শক, বিএনপি কি চাচ্ছে, কি করছে, তাদের আদর্শ কি, তাদের ফিলোসফি কি, দর্শন কি? তারা কি সেই পুরনো মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, না আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি বিশ্বাস করে? আওয়ামী লীগ যেরকম দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি কায়েম করেছিল, বিএনপি হুবহু কি সেই পথে হাঁটছে না? এবং আওয়ামী লীগ যেরকম ভারতের দালালি করতো, ভারতের দালালি করতে যে প্রতিপক্ষকে পাকিস্তানের দালাল, এমনকি খালেদা জিয়াকে আইএসআই এজেন্ট নানান কিছু বলতো, সেম অ্যাপ্রোচ হাতে নিয়েছে বিএনপি। এবং নিজেদের ভারতের দালালি ঢাকতে প্রতিপক্ষকে আইএসআই এজেন্ট, পাকিস্তানপন্থী এগুলো বলবে, এই রাজনীতি শুরু করেছে। তারেক রহমান যে লিখিত বক্তব্য দেন, নাকি তারেক রহমান নিজের, না লিখে দেয়? আপনি পার্থক্য করতে পারবেন না। দর্শক, সবাই বিএনপি নেতারা। বিএনপির একটা কি তারুণ্য সমাবেশ নাকি হয়েছে, অনেকে বলছেন লোক ভাড়া করে এনেছে। কারণ মাঠের লোক দেখা গেছে ভালোই, দেশের বিভিন্ন বা সারা দেশ থেকেই তারা এসেছে, যদিও বলে কয়েকটা জেলা মিলে, আসলে দেশব্যাপী একই জেলার লোক সব জায়গায় যায়। কিন্তু ফেসবুকে তাদের লোক নাই, লাইক কমেন্ট নাই। এরা তো তরুণ, এরা ফেসবুক চালায় না। সব তরুণরাই ফেসবুক চালায়, বস্তি ছেলেরাও ফেসবুক চালায়। সমস্যা হচ্ছে লোক ভাড়া করে আনলে তারা তার ফেসবুকে লাইক কমেন্ট দিবেন না। ফেসবুকে লাইক কমেন্ট করানোর জন্য তো আলাদা বট রিয়াক্ট কিনতে হয় টাকা দিয়ে। আপনি 200 টাকা দিয়ে সমাবেশে নেবেন, আর ফেসবুকেও তাদের মাধ্যমে লাইক কমেন্ট করাবেন, এই দুইটা এক হয় না। ফেসবুক হচ্ছে প্রকৃত সমর্থকরা থাকে, তারা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে লাইভে এসে সরাসরি ঘোষণা দিয়েছেন ঈদের আগে সে বাংলাদেশে আসছেন, এবং কি ডক্টর ইউনূসকে ঈদের আগে পদত্যাগের আলটিমেটামও দিয়েছেন। দর্শক, তার নেতাকর্মীদেরকে নিয়ে এবার বাংলাদেশে আসার যে পরিকল্পনা এবং ডক্টর ইউনূসকে যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে এসে কি বার্তা দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে কি বলেছেন। বিস্তারিত আপডেট দেখেছেন এই ভিডিওতে। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।